শ্রোতা বন্ধুরা, আপনাদের চারপাশের আলো একটু কমিয়ে নিন, জানালার পর্দাটা টেনে দিন। পাশে কেউ থাকলে তার হাতটা শক্ত করে ধরুন, কারণ রাত 10টা মানেই অশরীরীর রাত। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন, তাদের জন্য রাত 11টাই হলো সেই বিশেষ মুহূর্ত যখন বাস্তবতার সীমানা ঝাপসা হয়ে যায়। আমি আপনাদের হৃদয়ে আঁকিবুকি কাটব আজকের এমন দুইটি ঘটনা দিয়ে, যা শোনার পর আপনার নিজের ছায়াকেও অবিশ্বাস করবেন। আজকের এপিসোড 41। আমরা ঢুকে পড়ব বাংলাদেশের দুটি ভিন্ন জেলার দুটি অভিশপ্ত স্থানে, যেখানে সময় থেমে আছে আর আত্মারা এখনও তাদের করুণ ঘটনা বলার জন্য ব্যাকুল। আজকের প্রথম ঘটনা আমাদের নিয়ে যাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেই নীরব, ঠান্ডা ও রহস্যময় মর্গে, যেখানে জীবিতদের চেয়ে মৃতদের উপস্থিতি অনেক বেশি গাঢ়। আর দ্বিতীয় ঘটনা আমাদের ডেকে নিয়ে যাবে পিরোজপুরের এক নির্জন ইটখোলায়, যেখানে মাটির গন্ধের নিচে লুকিয়ে আছে রক্ত ও ভয়ের এক বিকট ইতিহাস। প্রতিটি ঘটনা এতটাই বিশদ, এতটাই বাস্তবানুগ যে আপনি শুনতে শুনতে নিজেকে সেই স্থানেই আবিষ্কার করবেন। শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে উঠবে। তাহলে আর দেরি না করে শুরু করি। ঘটনা শুরু করার আগে একটা ছোট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই বাস্তব, এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনার নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি সাহসী, যদি আপনি আজকের আতঙ্কের গভীরে নামার মতো মানসিক শক্তি রাখেন। প্রথম ঘটনা, রংপুর মেডিকেলের মর্গ, যে ডোমের শেষ রাত কেঁদে যায় এখনও। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন রনি রংপুর শহরের একজন স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট, যার ক্লিনিক শহরের ব্যস্ততম সড়কের পাশে। কিন্তু তার কণ্ঠস্বর যখন ফোনে শুনেছি, সেখানে এক গভীর আতঙ্কের কম্পন ছিল। তিনি শপথ করে বলেছেন, তিনি যা দেখেছেন, যা অনুভব করেছেন, তা কোনো কল্পনা বা মস্তিষ্কের বিভ্রম নয়। অসংখ্য ধন্যবাদ রনিকে তার এই অসহনীয় স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তিনি বলেন, 2023 সালের অক্টোবর মাসের শেষ দিকে এই ঘটনা ঘটে, যখন তার একদম ঘনিষ্ঠ বন্ধু ডোম সম্প্রদায়ের যুবক করিম, নাম পরিবর্তিত, রংপুর মেডিকেলের মর্গে একটি বিশেষ দায়িত্ব পালন করতে যায় এবং সেখান থেকে ফিরে আসে এক ভিন্ন মানুষ হয়ে। না, সে শারীরিকভাবে আহত হয়নি, কিন্তু তার চোখের দিকে তাকালে বোঝা যেত সে কিছু দেখে ফেলেছে যা তাকে ভেতর থেকে খালি করে দিয়েছে। রনি তার ভাষায় বলতে গিয়ে প্রথমেই আমাদের জানান করিমের সম্পর্কে। করিম ছিল তাদের পাড়ার সবচেয়ে নির্ভীক, সবচেয়ে রসিক মানুষ। মৃত্যুকে সে তার পেশার অংশ হিসেবে নিয়েছিল হাসি মুখে। রংপুর মেডিকেলের মর্গে ময়নাতদন্তের পর লাশ গোসল করানো ও কফিনে তোলার কাজ করত সে। 29 অক্টোবর 2023 রোজ রবিবার বিকেল থেকেই ভারী বর্ষণ হচ্ছিল। মর্গের দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ফরেন্সিক এক্সপার্ট ডাক্তার সাইদুল, নাম পরিবর্তিত, করিমকে ডেকে বলেন, সন্ধ্যায় একটি বিশেষ লাশ আনা হবে। একটি সড়ক দুর্ঘটনায় এক তরুণীর মৃত্যু হয়েছে, শরীর মারাত্মকভাবে বিকলাঙ্গ। পরিবারের অনুরোধে রাতেই যত দ্রুত সম্ভব লাশটি গোসল ও প্রস্তুত করে দিতে হবে, কারণ তারা দূরবর্তী জেলা থেকে এসেছেন। করিম রাজি হয়। সে তার সহকারী শফিককে বলে যে সে একাই কাজ সেরে নেবে, কারণ শফিকের জ্বর ছিল। রাত 8:30, বৃষ্টি তখন মুষলধারে। করিম একা মর্গের ভেতরের গোসলখানা বিভাগে অপেক্ষা করছে। নীল টাইলসওয়ালা সেই কক্ষটি ক্লিনিক্যালি পরিষ্কার, কিন্তু চিরস্থায়ী এক ফরমালিন ও মৃত্যুর গন্ধে সিক্ত। হঠাৎ বাইরে অ্যাম্বুলেন্সের সাইরেন বেজে ওঠে। দুজন সহকারী একটি গামি ব্যাগ বহন করে ভেজা শরীর নিয়ে প্রবেশ করে। তারা খুব দ্রুত চলে যায়, মুখে কালো মাস্ক, চোখে উদ্বেগ। ডাক্তার সাইদুল করিমকে বলেন, লাশটা একটু বিশেষ অবস্থায় আছে, সাবধানতা নিয়ে কাজ করিস। করিম তখনও বুঝতে পারেনি বিশেষ অবস্থা বলতে কি বোঝানো হচ্ছে। লাশটি যখন সে গামি ব্যাগ থেকে খোলার চেষ্টা করে, প্রথম যে বিষয়টি তার চোখে পড়ে তা হলো লাশটির গায়ে জড়ানো একটি লাল রঙের শাড়ি, যা এখন রক্ত ও কাদায় ভিজে গেছে। সে শাড়িটি সাবধানে খুলতে থাকে। যেই না খোলা হলো, অমনি করিম পিছিয়ে পড়ে। লাশটি প্রকৃত এক তরুণীর, কিন্তু তার মুখমণ্ডল প্রায় চেনাই যায় না। প্রচণ্ড সংঘর্ষে তার মাথার খুলির ডান পাশ সম্পূর্ণ ভেঙে গেছে, কিন্তু এটা স্বাভাবিক দুর্ঘটনার চিহ্ন। অস্বাভাবিক ব্যাপারটি ছিল তার শরীরে আঁকা খোদাই।
তার বুকের উপর, পেটের উপর, এমনকি পিঠের উপরেও নীল কালির মতো কিছু দিয়ে জটিল জ্যামিতিক নকশা ও কিছু অচেনা লিপি আঁকা ছিল, যা রক্ত ও পানিতে ধোয়া মোছা হয়ে গেলেও স্পষ্ট দৃশ্যমান ছিল। করিমের কয়েক বছর অভিজ্ঞতা বলে এগুলো শবদেহের স্বাভাবিক দাগ বা চিহ্ন নয়, এগুলো ইচ্ছাকৃতভাবে আঁকা। আরও ভয়ঙ্কর বিষয় ছিল লাশটির 2 হাতের কবজি বাঁধা ছিল একটি লাল রেশমি সুতো দিয়ে, যেটা খুবই টাইট করে পাকানো, প্রায় ত্বকের ভিতরে ঢুকে গেছে। করিম গভীরভাবে নিঃশ্বাস নেয়। এই ধরনের জিনিস সে আগে কখনো দেখেনি। সে তার কাজ শুরু করে, প্রথমে পরিষ্কার পানি দিয়ে ধোয়া, কিন্তু একটা অস্বস্তি তাকে পেয়ে বসে। তার পিঠ দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতে থাকে। সে অনুভব করে যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে। বারবার পিছনে ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখে না, শুধু ফার্মের ফ্রিজগুলো নিঃশব্দে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। হঠাৎ ওয়াশরুমের একটি নল থেকে পানির টপ টপ আওয়াজ বন্ধ হয়ে যায়। পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে যায়। সেই নিস্তব্ধতার মধ্যে করিম স্পষ্ট শুনতে পায় একটি কান্নার শব্দ, খুব মৃদু, মেয়েলি, মনে হয় যেন ফ্রিজের ভেতর থেকে আসছে। সে থমকে দাঁড়ায়, তারপর আবার কাজে মন দেয়। যখন সে লাশটির মাথার পাশের ক্ষতস্থান পরিষ্কার করছে, তখন তার হাতের স্পর্শে সে লাশটির চোখ দুটি হঠাৎ খুলে যেতে দেখে। করিম ভয়ে চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু দেখে যে চোখ দুটিতে কোনো পিউপিল নেই, ঘোলাটে সাদা। এটা মরণোত্তর বৈজ্ঞানিক কারণেই হতে পারে, সে জানত, কিন্তু পরের যা ঘটল তা বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে। খোলা সেই চোখ দুটি থেকে হঠাৎ করে পানি বেরিয়ে আসতে শুরু করে, টপ টপ করে ফ্লোরে পড়ছে। মনে হচ্ছে কেউ অঝরে কাঁদছে। করিমের হাত পা ঠান্ডা হয়ে যায়। সে দ্রুত লাশটির চোখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু চোখের পাতা নড়ছে না। আর সেই কান্নার শব্দটা এখন আর ফ্রিজ থেকে আসছে না, মনে হচ্ছে চারপাশের দেওয়াল থেকেই ভেসে আসছে। তার নিজের কানের পাশে কেউ ফিসফিস করছে। করিম ভাবে কাজ দ্রুত শেষ করে ফেলতে হবে। সে লাশটিকে সাদা কাফনের কাপড়ে জড়ানোর চেষ্টা করে, কিন্তু যখন সে লাশটিকে একপাশে ঘোরানোর চেষ্টা করে, তখন লাশটির একটি হাত হঠাৎ নিচের দিকে ঝুলে পড়ে এবং তার হাতের তালুটি খুলে যায়। করিম দেখে সেই হাতের তালুর ভিতরে লাল রেশমি সুতায় বাঁধা কবজির নিচে রক্ত দিয়ে আঁকা একটি ছোট্ট প্রতীক, একটি উল্টোনো ত্রিভুজের ভিতরে একটি চোখ। এই প্রতীক দেখার পর করিমের শরীরে এক বিদ্যুৎ প্রবাহ ছুটে যায়। তার মনে পড়ে যায় বছর 3 আগে রংপুরে এক তরুণীর আত্মহত্যার ঘটনা, যার শরীরেও একই ধরনের নকশা ছিল বলে গুজব ছিল, যাকে তখন কেউ বিশ্বাস করেনি। করিম দ্রুত লাশটিকে কাফনে মুড়ে দেয়। তারপর সে মর্গের বাইরের করিডোরে এসে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তার হাত কাঁপছে। হঠাৎ মর্গের ভেতর থেকে একটি জোরে থাপ্পড় এর শব্দ আসে। করিম ফিরে তাকায়। গোসলখানার দরজা বন্ধ ছিল, কিন্তু এখন সেটা খোলা। সে ভাবে হয়তো বাতাসে খুলে গেছে, কিন্তু সিগারেট জ্বালানোর জন্য যখন সে লাইটার চেপে ধরে, ঠিক সেই মুহূর্তে করিডোরের শেষ প্রান্তে নিরাপত্তা গেটের কাছে সে একটা ছায়া দেখতে পায়। একজন মেয়েলি অবয়ব, লাল শাড়ি পরা, ভেজা চুল পিঠে সে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা অস্পষ্ট, অন্ধকারে ঢাকা। করিমের দম আটকে যায়। সে চিৎকার করে ওঠে, কে কে সেখানে? আলো নেভেনি, জ্বলছে, কিন্তু সেটা আর মানুষ নয়। কিছুক্ষণের মধ্যেই সেই অবয়বটি মিলিয়ে যায়, যেন কুয়াশায় মিশে গেল। করিম আর সেখানে থাকতে পারেনি। সে দৌড়ে মর্গ থেকে বেরিয়ে এসে ডাক্তার সাইদুলকে সব ঘটনা খুলে বলে। ডাক্তার সাইদুল প্রথমে তাকে মানসিক চাপের কারণে বিভ্রম বলে উড়িয়ে দিতে চান, কিন্তু যখন করিম হাতের তালুর উল্টো ত্রিভুজ ও চোখের প্রতীকের কথা বলে, তখন ডাক্তার সাইদুলের মুখ শুকিয়ে যায়, চোখে পড়ে আতঙ্ক। তিনি করিমকে বলেন, কাল সকালে এসে রিপোর্ট দিস, এখন বাড়ি যা, কাউকে কিছু বলিস না। করিম বাড়ি ফেরে, কিন্তু তার সেই রাতের অভিজ্ঞতা শেষ নয়। বাড়িতে তার একান্নবর্তী পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছে। সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে গোসল করতে যায়। শাওয়ারের নিচে দাঁড়াতেই সে অনুভব করে তার পিঠে কেউ হাত বুলিয়ে দিচ্ছে, ঠান্ডা ভেজা হাত। সে ঘুরে তাকায়, কেউ নেই। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে, কিন্তু আয়নায় তার পেছনে বাথরুমের দরজার পাশে একটা অস্পষ্ট ছায়া দাঁড়িয়ে আছে। সে দ্রুত গোসল শেষ করে ঘরে এসে বিছানায় শুয়ে পড়ে। ঘুম আসছে না। রাত 2টোর দিকে সে স্পষ্ট শুনতে পায় তার জানালার গ্রিলে কেউ আঙুল দিয়ে টোকা দিচ্ছে, টিক টিক টিক। সঙ্গে সঙ্গে তার ফোনের নোটিফিকেশন বাজে। সে ফোন দেখে, একটি অজানা নম্বর থেকে SMS এসেছে। মেসেজে শুধু লেখা, তুমি আমার গল্প দেখেছ, এখন আমার গল্প বলবে। পরের দিন সকালে করিম অসুস্থ বোধ করে, জ্বর, গা ম্যাজ ম্যাজ। সে মর্গে যায়নি। দুপুরে রনি তার খোঁজ নিতে আসে। করিম তখন ভীত সন্ত্রস্ত অবস্থায় সব কথা রনিকে বলে। রনি প্রথমে হাসতে হাসতে বলে,
ভাই, তুই হয়তো ক্লান্ত ছিলি, অত বৃষ্টিতে একা কাজ করতে গিয়েছিলি, মাথা গরম হয়ে গেছে। কিন্তু করিমের চোখের দিকে তাকিয়ে রনির হাসি মিলিয়ে যায়। করিমের চোখে সে এক গভীর আতঙ্ক ও শূন্যতা দেখতে পায়, যা কখনো আগে দেখেনি। করিম বলে, রনি, আমি শুধু দেখিনি, আমি অনুভব করেছি। ও আমাকে টাচ করেছে, ও জানতে চায় তার ঘটনা। রনি তখন সাহস করে বলে, চল আমরা ডাক্তার সায়েদুলের সাথে কথা বলি। তারা ডাক্তার সায়েদুলের অফিসে যায়। করিম না গিয়ে রনি একা যায়। ডাক্তার সায়েদুল রনিকে দেখেই যেন কিছুটা অস্বস্ত হন। তিনি রনিকে একটি চেয়ারে বসিয়ে দরজা বন্ধ করে বলেন, করিমের দেখা জিনিসটা সম্পূর্ণ অমূলক নয়। এরপর ডাক্তার সায়েদুল একটি মর্মান্তিক ঘটনা বলেন। তিনি জানান, কয়েক বছর আগে রংপুরে একটি গ্যাং সক্রিয় ছিল, যারা কালো জাদু ও তন্ত্রমন্ত্রের সাথে জড়িত ছিল বলে অভিযোগ। তারা মনে করত নির্দিষ্ট কিছু প্রতীক আঁকা আর নিয়ম মেনে আত্মহুতি দিলে তারা অলৌকিক ক্ষমতা পাবে। সেই গ্যাংয়ের শিকার হয়েছিল কয়েকজন তরুণী। তাদের হত্যা করে তাদের শরীরের নকশা আঁকা হতো। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও পুরো নেটওয়ার্ক ভেঙে পড়েনি। গতকাল রাতে আনা লাশটির শরীরের নকশা এবং হাতের তালুর প্রতীক দেখেই তিনি সন্দেহ করেছিলেন যে এটি সেই সিরিজেরই আরেকটি শিকার হতে পারে। কিন্তু তিনি চাননি করিম ভয় পাক, তাই কিছু বলেননি। রনি জিজ্ঞেস করে, তাহলে করিম যা দেখেছে সেটা? ডাক্তার সায়েদুল একটু থেমে বলেন, মর্গ হলো একটা সীমান্ত, জীবিত ও মৃতের সীমান্ত। কিছু আত্মা যারা অসম্মানে বা ভয়ঙ্কর পরিস্থিতিতে মারা যায়, তারা খুব শক্তিশালী শক্তি রেখে যায়, বিশেষ করে যদি তাদের মৃত্যুর সাথে কোনো রহস্য বা অসম্পূর্ণতা জড়িত থাকে। সেই মেয়েটি, সে শুধু মারা যায়নি, তাকে ব্যবহার করা হয়েছে এক বিকৃত বিশ্বাসের জন্য। তার আত্মা নিশ্চয়ই শান্তি পায়নি। আর করিম, সেই ছিল একা রাতে সেই লাশের সান্নিধ্যে। সে হয়তো সেই শক্তির সংস্পর্শে এসেছে। সে এখন একটি চ্যানেলে পরিণত হয়েছে। রনি ভয়ে জিজ্ঞেস করে, চ্যানেল কি মানে? ডাক্তার সায়েদুল বলেন, আত্মারা যখন বার্তা দিতে চায়, তারা সংবেদনশীল বা একাকী মানুষের মাধ্যমে তা করে। করিম হয়তো এখন সেই মেয়েটির ব্যথা ও রাগ অনুভব করছে, আর সেজন্যই সে SMS পেয়েছে। রনি বাড়ি ফিরে করিমকে সব শোনায়। করিম নীরবে শোনে, তারপর বলে, আমি জানি সে এখনই আছে। রনি চমকে ওঠে, কি বলছিস? করিম তার ঘরের কোণে আঙুল দিয়ে দেখায়, দেখ, লাল শাড়ি। রনি কিছুই দেখতে পায় না, কিন্তু করিমের দৃষ্টি সেখানে আটকে আছে, যেন সে সত্যিই কিছু দেখছে। সেই দিন থেকে করিম পরিবর্তিত হতে শুরু করে। সে কথা কম বলে, রাতে ঘুমাতে পারে না, সবসময় বলে ওরা আমার পেছনে আছে। সে মর্গে কাজ ছেড়ে দেয়, কিন্তু তার অবস্থার উন্নতি হয় না। একদিন রনি দেখে করিম তার নিজের হাতের তালুতেই একটি উল্টোনো ত্রিভুজ ও চোখের নকশা কালো কলম দিয়ে আঁকছে অজ্ঞান অবস্থায়। করিমকে মানসিক চিকিৎসকের কাছে নেওয়া হয়। ডাক্তাররা বলেন এটি একটি সাইকোটিক এপিসোড, যা তীব্র ট্রমার কারণে হয়েছে। কিন্তু রনি এবং করিমের পরিবার মনে করে এটি শুধু মানসিক রোগ নয়। তারা একজন পীরের শরণাপন্ন হন। পীর সাহেব বলেন একটি অপবিত্র আত্মা তার সঙ্গে লেগে আছে, ওর দেহটি ব্যবহার করে তার গল্প ফাঁস করতে চায়। তিনি কিছু আমল ও পানির ব্যবস্থা দেন। কিছুদিনের জন্য করিমের অবস্থার উন্নতি হয়, কিন্তু 2024-এর শুরুতে রনি একদিন খবর পায় যে করিম রংপুর মেডিকেলের মর্গের সামনে দাঁড়িয়ে আছে সারা রাত ধরে। পুলিশ তাকে উদ্ধার করে। করিম বলে, সে আমাকে ডেকেছে, সে বলেছে তার লাশটা ঠিকমতো দাফন হয়নি, সে শান্তি পায়নি। তদন্ত করে জানা যায় সেই মেয়েটির লাশ আসলে দ্রুত দাফন করা হলেও তার পরিবার কোনো ধর্মীয় রীতি ঠিকমতো পালন করতে পারেনি, কারণ তারা ছিলেন ভীষণ দরিদ্র ও আতঙ্কিত। এই ঘটনার শেষ টুইস্টটি আসে গত মাসে, মার্চ 2024-এ। রনি এক রাতে করিমের ফোন পায়। করিম ফোনে শুধু কাঁদছে। সে বলে, রনি, আমি আজ মর্গের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দরজার গর্ত দিয়ে ভেতরে তাকালাম, সেই গোসলখানায় সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, এখনও ভেজা, এখনও তার গায়ে নকশা আঁকা। সে আমার দিকে তাকালো, তার মুখ এবার স্পষ্ট। সে বলল, ধন্যবাদ। এর পরের দিন থেকেই করিম ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। তার বিভ্রাম ও আতঙ্ক কমে যায়। সে বলে হয়তো তার দায়িত্ব শেষ হয়েছে, আত্মাটি হয়তো বার্তা পৌঁছে দিয়েছে এবং এখন শান্তি পেতে শুরু করেছে। কিন্তু রনি সন্দিহান, কারণ যেদিন করিম সুস্থ হওয়া শুরু করলো সেদিন রাতে রনি নিজে একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে মর্গের করিডোরে দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরা মেয়েটি দূরে দাঁড়িয়ে। সে মুখ ফিরিয়ে বলে, একজন গেল, কিন্তু অনেকগুলো রয়ে গেল।
তারপর সে হাত বাড়িয়ে দেখায় সেই সারি সারি ফ্রিজের দিকে। রনি জেগে ওঠে শীতল ঘামে ভেজা শরীরে। তার বিশ্বাস রংপুর মেডিকেলের মর্গে হয়তো অনেক অশান্ত আত্মা রয়ে গেছে, যাদের গল্প কেউ শোনেনি, আর করিম ছিল মাত্র একটি মাধ্যম। রনি শেষে বলেন, আমি এখনও রাতে মর্গের পাশ দিয়ে যেতে পারি না। মনে হয় জানালার পর্দার আড়াল থেকে কেউ তাকিয়ে আছে। আর যদি কখনো বৃষ্টির রাতে কাউকে একা সেখানে কাজ করতে দেখি, আমি তাকে সতর্ক করে দেই, তুমি একা নও, তোমার কাজ দেখার কেউ আছে। এই ছিল আজকের প্রথম ঘটনা। রংপুর মেডিকেলের সেই নীরব দেওয়ালের ভেতর কি আরও ঘটনা চাপা পড়ে আছে? করিম কি সত্যি মুক্তি পেয়েছে, নাকি সে শুধু একটি অধ্যায়ের সমাপ্তি দেখেছে? ভাবুন তো, আপনার আশেপাশের হাসপাতালের মর্গটাও হয়তো শুধু ইট পাথরের নির্মাণ নয়, সেখানে হয়তো কান পেতে আছে অনেক অপেক্ষামান আত্মা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এবার যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পিরোজপুরের ইটখলা, যে চুল্লিতে পড়ে না শুধু ইট, মানুষের আশাও। এখন চলুন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে, পিরোজপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে, যেখানে নদী, সবুজ আর শান্তির মাঝে রয়েছে একটি পরিত্যক্ত ইটখলা, স্থানীয়দের যার নাম ভূতের ভাটি। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন মিঠুন। মিঠুন পিরোজপুর শহরের একজন ছোট ব্যবসায়ী, যার বাড়ি সেই গ্রামের কাছেই। তিনি তার চাচাতো ভাইয়ের মাধ্যমে এই ঘটনার সূত্র পান, যিনি নিজেই ইটখলার এক ভয়ঙ্কর রাতের সাক্ষী ছিলেন। অসংখ্য ধন্যবাদ মিঠুনকে তার এই রক্তহীন করা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। ঘটনাটি খুবই সাম্প্রতিক। 2024-এর জানুয়ারি মাসেই এই ভৌতিক সক্রিয়তা চূড়ান্ত রূপ নেয়। মিঠুনের ভাষায় ইটখলাটি ছিল একসময় গ্রামের আয়ের উৎস, কিন্তু মালিকের দেউলিয়া হয়ে যাওয়ায় সেটি প্রায় 10 বছর ধরে বন্ধ। চারপাশে জঙ্গল, লতাগুল্মে ভরে গেছে। বড় বড় চুল্লিগুলো কালো খোলের মতো খোলা থাকে, ভেতরে বৃষ্টির পানি জমে। স্থানীয়রা রাতের বেলা সেখানকার কাছে যেতে ভয় পায়, কারণ সেখানে প্রায়শই অদ্ভুত আলো দেখা যায় আর শোনা যায় অনেক মানুষের কান্না ও হাসির মিশ্রণ, যেন সেখানে একটা অদৃশ্য পানশালা চলে। 2023-এর ডিসেম্বর মাসে ওই গ্রামেই এক তরুণী লতা, নাম পরিবর্তিত, অপহৃত হয়। তার পরিবার পুলিশে রিপোর্ট করে, কিন্তু কোনো সূত্র মেলেনি। লোকমুখে ছড়ায় লতা হয়তো অন্য জেলার এক যুবকের সাথে পালিয়ে গেছে, কিন্তু লতার মা বিশ্বাস করতেন না। তিনি বলতেন তার মেয়ে কখনোই নিজের ইচ্ছায় যাবে না। 2024-এর 15ই জানুয়ারি শামীম, মানে মিঠুনের চাচাতো ভাই, এবং তার 2 বন্ধু সোহেল ও রাজু মাছ ধরতে গিয়ে রাত হয়েছিল। ফেরার পথে বাইসাইকেলে করে তারা ইটখলার পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনের রাস্তায় তারা একটি সাদা কাপড়ের টুকরো দেখতে পায়, যা গাছের ডালে আটকে আছে। সেটা দেখে শামীমের মনে পড়ে যায় লতার একটি সাদা রঙের ওড়না, যা সে প্রায়ই পরত। কৌতূহলবশত তারা বাইক থামায়। ঠিক সেই সময় তারা ইটখলার দিক থেকে একটু অস্পষ্ট আলো দেখতে পায় এবং সঙ্গীতের আওয়াজ শোনে। পুরনো কোনো লোকগানের টেপ বিকৃত গতিতে বাজছে। শামীম সাহসী ছিল। সে বন্ধুদের বলে, চল একবার দেখেই আসি, কে জানি লতার কোনো ক্লু পাওয়া যাবে। 3 জনেই ফোনের টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে ইটখলার ভেতর প্রবেশ করে। বিশাল এলাকা জুড়ে পড়ে আছে অর্ধেক পোড়া ইট, মাটির ঢিবি, ভাঙা মেশিনের যন্ত্রাংশ। বাতাসে ভাসে মাটির গন্ধ আর পচনের এক তীব্র গন্ধ। তারা যে চুল্লির দিকে এগোচ্ছিল তার মুখে তারা দেখতে পায় ভেতরে আগুন জ্বলছে না, কিন্তু একটি নীলচে সবুজ আলো নিচ থেকে ফুটে উঠছে, যেন ভেতরে কেউ নিয়ন লাইট জ্বালিয়ে রেখেছে। আর সেই লোকগানের আওয়াজটা স্পষ্টতই সেখান থেকেই আসছে। সোহেল ভয় পেয়ে যেতে চায়, কিন্তু শামীম ও রাজু এগোয়। তারা চুল্লির প্রবেশপথে এসে দাঁড়ায়। ভেতরে তাকিয়ে তারা যা দেখে তাতে তাদের রক্ত হিম হয়ে যায়। চুল্লির ভেতরে যে জায়গায় ইট পোড়ানো হয় সেখানে কোনো আগুন নেই, কিন্তু সেখানে একটি দৃশ্য সাজানো আছে যেন কোনো বিকৃত নাটকের মঞ্চ। কয়েকটি ভাঙা কাঠের পাটাতনের ওপর বসে আছে কয়েকজন মানুষের আকৃতির কিছু, কিন্তু তারা মানুষ নয়, তারা মাটির তৈরি পুতুলের মতো, কিন্তু খুব বাস্তবানুক। তাদের মুখাবয়বে এমন ভয় ও যন্ত্রণার অভিব্যক্তি ফুটে উঠেছে যে তাকানো যায় না। আর তাদের মাঝখানে একটি ছোট টেবিলের উপর একটি পুরনো টেপ রেকর্ডার চলছে, সেখান থেকেই বিকৃত গান বের হচ্ছে। টেবিলের পাশে মোমবাতি জ্বলছে, কিন্তু তার শিখা নীল। রাজু চিৎকার করে ওঠে, এগুলো কি?
শামীমের নজর পড়ে পুতুলগুলোর পোশাকের দিকে। সেগুলো মাটির তৈরি, কিন্তু রং করা। একজনের গায়ে লাল শাড়ির নকশা, একজনের গায়ে পাঞ্জাবি। তারা যেন গ্রামেরই বিভিন্ন বয়স লিঙ্গের মানুষদের প্রতিনিধিত্ব করছে। আর সবার মুখ একদিকে ঘুরিয়ে রাখা, চুল্লির এক গহ্বরের দিকে। সেখানে অন্ধকারে একটি বড় আকৃতির মূর্তি বসে আছে। সেটাও মাটির, কিন্তু খুব বড়, প্রায় 5 ফুট লম্বা। তার চেহারা বিকট, লম্বা শিংয়ের মতো কান, বড় বড় চোখ। মূর্তিটির হাতে একটি কাস্তে ও একটি থলের মতো কিছু ধরানো। তারা তিনজনেই হতভাগ হয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় হঠাৎ টেপ রেকর্ডার বন্ধ হয়ে যায়। পুরো চুল্লি নিঃশব্দ হয়ে পড়ে, শুধু নীল মোমবাতির আলো নড়ছে। তারপর একটু একটু করে মাটির সেই পুতুলগুলো থেকে শব্দ ভেসে আসতে শুরু করে। প্রথমে ফিসফিসানি, তারপর স্পষ্ট কথাবার্তা। কিন্তু কথাগুলো বাংলা নয়, অথবা বাংলারই কোনো বিকৃত পুরনো রূপ। তারা যেন বলছে, আসো, জমি চাই, রক্ত চাই, আশা চাই। শামীম ও তার বন্ধুরা পিছু হটতে শুরু করে, কিন্তু তখনই তারা অনুভব করে তাদের পেছনের পথে, চুল্লির প্রবেশ পথে কে যেন দাঁড়িয়ে আছে। তারা ফিরে তাকায়। সেখানে একজন লোক দাঁড়িয়ে। সে লম্বা, খর্বকায় নয়, মাথায় একটা মোড়া পাগড়ি, গায়ে ময়লা ধুতি। তার মুখ অস্পষ্ট, কারণ আলো কম, কিন্তু তার চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন বিড়ালের চোখ। লোকটা কোনো কথা বলে না, শুধু হাত বাড়িয়ে ইশারা করে, যেন তাদের ভেতরে ডাকছে। সোহেল ও রাজু দৌড়ে পালাতে চায়, কিন্তু শামীম কেন যেন আটকে যায়। সে দেখতে পায় সেই লোকটার পায়ের কাছে মাটিতে সত্যি সত্যি রক্তের দাগ, যা এখনও সিক্ত মনে হচ্ছে। আর তার হাতে একটি জিনিস, লতার সেই ওড়না, যেটা রাস্তায় দেখেছিল। শামীম সাহস করে বলে, তুমি কে? লতা কোথায়? লোকটা কোনো উত্তর দেয় না। হঠাৎ সে মুখ খোলে এবং তার মুখ থেকে কোনো শব্দ না বেরিয়ে আসে সেই একই বিকৃত লোকগানের সুর, সরাসরি তার গলা থেকে। এটা শুনে সোহেল ও রাজু একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে দৌড়ে পালায় বাইকের দিকে। শামীম একা পড়ে যায়। লোকটা ধীরে ধীরে তার দিকে এগোয়। শামীম পিছু হটতে হটতে চুল্লির ভেতরেই ঢুকে পড়ে। সে অনুভব করে চারপাশের মাটির পুতুলগুলো তার দিকে তাকিয়ে আছে। তাদের মুখে এখন একটা বিকৃত হাসি, আর সেই বড় মূর্তিটির চোখ থেকে যেন নীল আলো বের হচ্ছে। লোকটা হঠাৎ থেমে যায়। তারপর সে একটি হাত উঠিয়ে শামীমকে থামাতে ইশারা করে। সে মাটির মেঝেতে আঙুল দিয়ে কিছু লিখতে শুরু করে। শামীম দেখে সে রক্ত দিয়ে লিখছে, সবাই যায়, সবাই ভুলে যায়, শুধু আমি থাকি, আশা খাই। লিখে সে শামীমের দিকে তাকায়। শামীম স্পষ্ট দেখতে পায় লোকটার চোখে কোনো মানবিক আবেগ নেই, আছে এক দুভির খাল্লিক্ত, এক নিষ্ঠুর কৌতূহল। লোকটা আবার হাত বাড়ায় শামীমের দিকে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে সোহেল ও রাজুর চিৎকার ভেসে আসে, শামীম পালা! সেই আওয়াজে যেন লোকটা কিছুটা বিভ্রান্ত হয়। 1 সেকেন্ডের জন্য তার দৃষ্টি সরে যায়। শামীম সুযোগ বুঝে দৌড় দেয়। সে চুল্লি থেকে বেরিয়ে অন্ধকারে কাঁটা ঝোপ ডিঙিয়ে রাস্তার দিকে ছুটে আসে। তার পেছনে সে সেই বিকৃত গানের সুর আবারও শুনতে পায়, এবার খুব জোরে, যেন পুরো জঙ্গল কেঁপে উঠছে। তারা 3 জন বাইক চালিয়ে গ্রামে ফিরে আসে। শামীম জ্ঞান হারিয়ে ফেলে। তাকে হাসপাতালে নেওয়া হয়। জ্বর, প্রলাপ বকা। ডাক্তাররা বললেন সাংঘাতিক ভয় পেয়েছে, হয়তো কিছু বিষাক্ত গ্যাস শ্বাসের সাথে নিয়ে ফেলেছে পরিত্যক্ত চুল্লি থেকে। কিন্তু শামীম সুস্থ হওয়ার পর যা বলল তা শুনে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে বলল, ও মানুষ নয়, ও কিছু প্রাচীন জিনিস যে এই ইটখোলাকে নিজের জায়গা বানিয়েছে। ও মনে করে এটা তার মন্দির, আর আমরা তার উৎসর্গের পশু। গ্রামের এক বয়স্ক ব্যক্তি যিনি ইতিহাস জানতেন, তিনি বলেন এই ইটখোলার জমিটি একসময় একটি প্রাচীন কবরস্থান ছিল, সম্ভবত কোনো আদিবাসী গোষ্ঠীর। ব্রিটিশ আমলে সেখানে ইটের ভাটি তৈরি করা হয়। লোককথায় আছে, যখন কোনো ভাটি কোনো পবিত্র বা শ্মশান জমির উপর তৈরি হয়, তখন সেখানে ভাটিয়াল বা ভাটির ভূতের আবির্ভাব হয়, যে মানুষের আশা, ভালোবাসা, ভয়কে খাদ্য হিসাবে গ্রহণ করে এবং তাকে সন্তুষ্ট করতে বলি দিতে হয়। এই ভূতই হয়তো ইট খোলাটি পরিত্যক্ত হওয়ার পর সেখানেই থেকে গেছে এবং এখন তার খাদ্যের সন্ধানে সক্রিয় হয়ে উঠেছে। লতার সন্ধান পাওয়া যায়নি, কিন্তু শামীমের ঘটনার পর স্থানীয় যুবকরা একটি সাহসিকতার পরিচয় দিয়ে দিনের বেলায় সেই চুল্লিতে যায়। তারা দেখে মাটির পুতুলগুলো এখনও আছে, কিন্তু সেগুলো ভেঙে ফেলা হয়েছে, যেন কারো রাগের শিকার হয়েছে। টেপ রেকর্ডারটি নিশ্চিহ্ন, শুধু মাটির ওপর রক্তের লেখাগুলো রয়ে গেছে, শুকিয়ে কালো হয়ে গেছে। আর তারা একটি জিনিস খুঁজে পায়, লতার একটি চিরুনি, যা রক্তে মাখানো। এরপর থেকেই ওই ইটখোলায় আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। স্থানীয়রা রাতে সেখানে মানুষের ছায়া দৌড়াতে দেখে। কেউ কেউ বলে সেখানে একটি পুরুষ ও একটি নারী মূর্তি মাটির নিচ থেকে উঠে এসে নাচে। অনেকের বাড়ির পোষা প্রাণী গায়েব হয় এবং পরে তাদের মৃতদেহ ইটখোলার পাশে পাওয়া যায়,
রক্তশূন্য অবস্থায়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে ফেব্রুয়ারি মাসে, যখন এক বৃদ্ধা, যিনি নিজেকে দৈব দৃষ্টি সম্পন্না বলে দাবি করতেন, তিনি বলেন ভাটিয়াল রাগ করেছে, কারণ তার উৎসর্গ বন্ধ হয়েছে। আগে ইট খোলা চালু থাকলে প্রতিদিন আগুন জ্বলত, মানুষ কাজ করত, সেখানে মানুষের আশা, পরিশ্রম, ঘাম এইগুলোই তার খাদ্য ছিল। এখন সেটা বন্ধ, তাই সে এখন সরাসরি মানুষের জীবন শক্তি চায়। লতা হয়তো তার প্রথম শিকার ছিল, আর শামীমরা ছিল দ্বিতীয় টার্গেট। গ্রামবাসীরা একত্রিত হয়ে স্থানীয় মসজিদের ইমাম ও পুরোহিতের সাহায্যে একটি বৃহৎ পূজা মিলাদের আয়োজন করেন। ইট খোলার চারপাশে গাছের ডালে কোরআনের আয়াত ও মন্ত্র লিখিত কাগজ বাঁধা হয়। কিন্তু মিঠুন যে তথ্য দিয়েছেন তাতে বলা হয় এসব করেও লাভ হয়নি, কারণ গত মার্চ মাসে রাতে ইট খোলার দিকে যেতে যেতে এক যুবক পথ হারিয়ে ফেলে। সে সকালে জঙ্গলে ঘুরতে ঘুরতে পাওয়া যায়। তার স্মৃতিশক্তি প্রায় লোপ পেয়েছে। সে শুধু এক কথা বারবার বলে, আশা আশা। সব ভুরায়, ও খায় ও খায়। তাকে ঢাকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠুনের শেষ মেসেজ খুবই মর্মস্পর্শী। আমরা এখন বুঝতে পেরেছি শুধু ভূতই ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো সেই শূন্যতা, যে শূন্যতা তৈরি হয় যখন মানুষের কর্ম, প্রচেষ্টা, আশা, আকাঙ্ক্ষা হঠাৎ করে ধ্বংস হয়ে যায়, আর সেই জায়গাটা দখল করে নেয় অন্ধকার। এই ইট খোলা এখন আর শুধু ইট পোড়ানোর জায়গা নয়, এটা এখন মানুষের আশা পোড়ানোর জায়গা। লতা কি ওখানেই আছে? আমরা জানি না, কিন্তু রাতের বেলা এখনও ইট খোলার দিক থেকে গান শোনা যায়। আর কেউ কেউ বলে যদি খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে চুল্লির অন্ধকারে এক জোড়া চোখ দেখা যায়, যে চোখ শুধুই তাকিয়ে থাকে, অপেক্ষা করে পরবর্তী আশার বাহক কখন আসে। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। পিরোজপুরের সেই ইট খোলায় কি সত্যি কোনো প্রাচীন অশরীরী সত্তা বাস করে, নাকি এটি মানুষেরই তৈরি এক সামূহিক ভয় ও অন্ধবিশ্বাসের ফসল? যাই হোক না কেন, স্থানটি এখন অভিশপ্ত। একটি ইটও সেখানে এখন পড়ে না, কিন্তু পড়ে মানুষের শান্তি। ভাবুন তো, আপনার আশেপাশেও কি এমন কোনো পরিত্যক্ত স্থান আছে যার দিকে তাকালেই গা ছমছম করে? শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 41 এই পর্যন্তই। আশা করি আপনাদের ঘুম উড়ে গেছে। মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। আর আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে ভুলবেন না। রাত 11টায় সেখানে আপনাদের জন্য অপেক্ষা করবে আরও গভীর কিছু ঘটনা। আজকের ঘটনা যদি আপনার কাছে জীবন্ত মনে হয়ে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন টিপে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো এপিসোড মিস না হয়। আপনার যদি এমন কোনো সত্য অভিজ্ঞতা থেকে থাকে যা অশরীরীর সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল করুন অশরীরীofficial@gmail.com-এ। আমরা প্রতিদিনের মতো আগামীকালও হাজির হব এক ঝলক নতুন আতঙ্ক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, কারণ আপনার পাশেই হয়তো কেউ অপেক্ষা করছে আপনার ঘটনা শোনার জন্য। শুভরাত্রি।